গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের সবাই গেছে বন, পর্ব ৩। সাদা মানুষগুলোকে ঈশ্বর বিষটা দিয়ে তৈরি করেছেন। সাদা মানুষের রক্তের মধ্যে একটা জিনিসই আছে, সেটা কি জানো? না, বিষ। আসল হেমলক বিষ। পৃথিবীতে যত অন্যায় অবিচার হয়েছে সব করেছে সাদা মানুষ। তাই কি? একদম খাঁটি কথা। আমার এখানে সাদা মানুষ ঢুকলে পাছায় লাথি দিয়ে বের করে দিতে ইচ্ছে করে, কিন্তু তা দেওয়া যায় না, কারণ ফেডারেল আইনে সাদা এবং কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। কি কুৎসিত আইন! সাদা কখনো কালোর সমান হয়? জোসেফাইনের এখানে একটা সাদা ছেলেও কাজ করে, কিন্তু তাতে জোসেফাইনের কিছুই আসে যায় না। চক্ষু লজ্জা টজ্জা বলে তার কাছে কিছুই নেই। সাদা মানুষদের মুণ্ডুপাত না করে সে তার দিন শুরু করে না। হ্যারি, জোসেফাইনের স্বামী, যে আজ জেলে খাবি খাচ্ছে, সে কিসের জন্য, কি কারণে? একটি মাত্র কারণ, জজ সাহেব ছিল সাদা, জুরিরা ছিল সাদা, যে পুলিশ ধরেছে সেও ছিল সাদা। এই অবস্থায় হ্যারির ২০ বছরের জেল হবে না তো কার হবে? ইলেকট্রিক চেয়ার নিয়ে যে বসায়নি, সে আমার উপর মাদার মেরির অসীম করুণা আছে বলে। হ্যারির অভাবে জোসেফাইন যে খুব কাতর সেরকম মনে পড়ারও কোনো কারণ নেই। দিনের মধ্যে ২-১ বার সে বলবেই। যীশু খ্রিস্টের দয়া হ্যারি এখন জেলে। বাইরে থাকলে মিক্স প্লেসের অর্ধেক বিয়ারই সে খেয়ে ফেলত। এখন ভালো হয়েছে, জেলে বসে আঙ্গুল চুষছে। কাস্টমারদের মধ্যে নিত্যদিন খিটিমিটি লেগে আছে। কেউ বলল, ব্লাডি মেরিতে জল মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে জোসেফাইন। বেশি হলে খেও না, তোমাকে পায়ে ধরে সাচ্ছি নাকি? পয়সা দিচ্ছি, জিনিস খাবো। পানি মেশানো ব্লাডি মেরি খাবো কেন? আলবৎ খাবে। তুমি একা নাও, তোমার ১৪ গোষ্ঠী খাবে। টাকা পয়সা নিয়েও শফিকের সঙ্গে তার খিটিমিটি লেগেই আছে। ঘন্টায় $2 বেশি কিছুতেই দেবে না। পোষালে কাজ করো, না পোষালে করবে না। ১০ ঘন্টা কাজ করলে সে হিসাব করে বের করে ৭ ঘন্টা কাজ হয়েছে। তার বড় মেয়ে অ্যালেনকে নিয়েও তার আধিক্যতার অন্ত নেই। সুযোগ পেলেই গলা নিচু করে বলবে, খবরদার, কোনো রকম ফষ্টি নষ্টির চেষ্টা করবে না, আমার মেয়েটা খারাপ। একটু ইশারা করলেই সর্বনাশ। আমি যদি এইসব দেখি কিছু হচ্ছে, তাহলে কিন্তু খুন করে ফেলব। হুম। অ্যালেন নিজেও তার মায়ের মতো ৩ মণি বস্তা। তাকে নিয়ে ফষ্টি নষ্টি করার ইচ্ছা হবার কোনো কারণ নেই। কিন্তু মেয়ের মাথা বোঝে না। মেয়েটির স্বভাব চরিত্র অবশ্য সত্যি সত্যি ভালো না। আড়ালে পেলেই শফিকের সঙ্গে কুৎসিত সব অঙ্গভঙ্গি করে। একদিন বেশ ভালো মানুষের মতো শফিককে নিয়ে মুভি দেখতে গেল। মুভি দেখাবার এত সাধ্য সাধনার কারণ জানা গেল মুভি শুরু হবার পর। খুব বাজে মুভি এটি। মেয়েটি মেঘস্বরে বলল, সব কায়দা কানুন যাতে শিখতে পারো সেজন্যই নিয়ে এলাম, অনেক কিছু জানার আছে। টুকটুক করে টোকা পড়ছে দরজায়, তার মানে যে এসেছে সে পরিচিত কেউ নয়। পরিচিতরা ডোরবেল বাজায়। ডোরবেলটি এমন একটা জায়গায় যে অজানা কারো চোখে পড়ে না। আনিসের মনে হলো যে এসেছে সে একজন মহিলা। শুধু মেয়েরাই দরজায় ২ বার টোকা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে ৩য় বার টোকা দেয়। ছেলেদের এত ধৈর্য নেই। আনিস দরজা খুলে দিল। একটা মেয়েই দাঁড়িয়ে আছে, মালিশা। দিনের আলোয় তাকে একেবারেই চেনা যাচ্ছে না। তার ওপর সে বেশ সাজগোজ করেছে। কাঁধে লাল টকটকে ভেলভেটের ব্যাগ।
সোনালি চুলগুলোকে লম্বা বেণি করে কাঁধের দুপাশে ঝুলিয়ে দিয়েছে। রাতের আলোয় যতটা অল্প বয়সী মনে হয়েছিল, এখন অবশ্য সেরকম লাগছে না। তুমি কি আমাকে চিনতে পারছো? তা পারছি। তুমি মালিশা, মালিশা গিলবার্ট। আমি কি ভিতরে এসে বসতে পারি? হ্যাঁ, পারো। মেয়েটি ঘরে ঢুকেই বলল, তুমি সন্ধ্যাবেলা ফ্রি আছো? কেন বলো তো? আমি তোমাকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই। আজ আমার জন্মদিন। শুভ জন্মদিন মালিশা। ধন্যবাদ। তুমি কি যাবে আমার সঙ্গে? আনিস ইতস্তত করতে লাগল। তোমার ইচ্ছা না হলে যেতে হবে না। আনিস বলল, কোথায় যেতে চাও? আমার পকেটে $40 আছে। এর মধ্যে হয় সেরকম কোনো রেস্টুরেন্ট? মেক্সিকান খাবার তোমার পছন্দ? সেগুলো বেশ সস্তা। মেক্সিকান খাবার আমার খুব পছন্দ। তোমাকে খুব একটা ভালো রেস্টুরেন্টে নেওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু কি করব বলো? রোজগার পাতি নেই, হাই স্কুল পাশ করিনি। কাজেই রেস্টুরেন্টের ওয়েট্রেস আর বেবি সিটিং এর বেশি কিছু পাই না। $40 জমাতে হলে আমাকে ২ মাস রোজ ৮ ঘন্টা করে কাজ করতে হয়। আনিস বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বরং ডিনারটা কিনি। মালিশা হেসে ফেলল। এখন আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু শীঘ্রই আমি মাল্টিমিলিয়নিয়ার হচ্ছি। কাজেই টাকা খরচ করতে মায়া লাগে না আমার। আনিস বলল, বিলিয়নিয়ার হচ্ছ? সত্যি? ইউ বেট। আমার মা ডলারের বস্তার উপর শুয়ে আছে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যদি বিষ-টিষ খাইয়ে দেই। আমিও বুড়িকে ভজিয়ে ভজিয়ে রাখছি। প্রতি সপ্তাহে চিঠি দেই। মা, তোমার শরীর কেমন আছে? ঠিকমতো ওষুধপত্র খাচ্ছ তো? গরমের সময় অবশ্যই হাওয়াই থেকে ঘুরে আসবে। হাহাহা। আনিস হেসে ফেলল। মালিশা বলল, বুড়ো বুড়ি হলেই মানুষ এরকম হয়ে যায়। ডলারই তখন প্রধান হয়ে দাঁড়ায়। জীবন দিয়ে ডলার আগলে রাখে। আমার মতে ৫০-এর উপর বয়স হলেই তাকে ঘাড় ধরে একটা নির্জন দ্বীপে ফেলে দিয়ে আসা উচিত। না, না, আমি খুব সিরিয়াস। জানো, তুমি আমার মার কত টাকা আছে আন্দাজ করতে পারো? না। মা ২ নম্বর বিয়ে করে একজন পোল ব্যবসায়ীকে। তার হচ্ছে সি কার্গোর ব্যবসা। আমার স্টেপ ফাদার মারা যাবার পর সবকিছু আমার মা পেয়েছে। তার মধ্যে আছে রাজপ্রাসাদের মতো ২টি বাড়ি। একটি ফ্লোরিডাতে, অন্যটি বোহেমিয়া আইল্যান্ডে। মা সবকিছু বিক্রি করে ডলার বানিয়ে ব্যাংকে জমা করেছে। নিজে গিয়ে উঠেছে ওল্ড হোমে, সস্তায় থাকা খাওয়া যায়। বিশ্বাস করতে পারো? বিশ্বাস করা কঠিন। আমি তারই মেয়ে, আর দেখো $40 খরচ করতে আমার গায়ে লাগছে। আনিস দেখল মেয়েটির চোখ ছলছল করছে। আমেরিকান মেয়ে কাঁদবে না, ঠিকই, এরা মচকাতে জানে না। আনিস বলল, ৬টার আগে নিশ্চয়ই তুমি খেতে যাবে না? কফি খাও একটু। দাও। কফিতে দুধ চিনি দাও তো তুমি। ২ চামচ চিনি। দুধ চাই না। আনিস কফি বানাতে বানাতে বলল, মিলিয়নিয়ার যখন হবে তখন এত টাকা খরচ করবে কিভাবে? প্রথমে প্লাস্টিক সার্জারি করাবো। আমার বুক দুটি খুবই ছোট। সিলিকন ব্যাগ দিয়ে বড় করব। আমাকে দেখে অবশ্য বোঝা যায় না। তাছাড়া আমার নাকটাও বেশি ভালো না। মনে হয় অনেকখানি ঝুলে আছে, তাই না? আমার তো মনে হয় না। তোমার সৌন্দর্যবোধ নেই, তাই হয়তো বুঝতে পারছো না। নাকটা অল্প একটু তুলে দিলে সবকিছু বদলে যাবে। কেমন বদলাবে? সেটা হলেই বুঝতে পারবে। আনিস খানিকক্ষণ চুপ থেকে বলল, মালিশা,
তুমি বেশ বুদ্ধিমতী। আমার মায়েরও তাই ধারণা। মা বলেন, বুড়ো বয়সে কোনো ধনী মহিলার উচিত নয় তার মেয়েকে কাছে রাখা, বিশেষ করে সে মেয়ে যদি তোমার মতো ইন্টেলিজেন্ট হয়। কফি কেমন হয়েছে মালিশা? ভালো। আরেক কাপ নেবে? দাও। তোমার নাম কিন্তু আমি জানি না। আনিস। তুমি কি ইন্ডিয়ান? না, বাংলাদেশ হচ্ছে আমার দেশ। সেটা আবার কোথায়? ইন্ডিয়ার পাশে ছোট একটা দেশ। সেখানেও কি ইন্ডিয়ার মতো লক্ষ লক্ষ মানুষ থালা হাতে খাবারের জন্য ঘুরে বেড়ায়? কোথায় শুনেছ এসব? আগে বলো, সত্যি কিনা। ডাস্টবিনের পাশে ছোট ছোট ছেলেমেয়েরা বসে থাকে কখন কেউ এসে খাবার ফেলবে সেই আশায়। বলো সত্যি নয়, নাকি তোমার স্বীকার করতে লজ্জা লাগছে? আনিস ইতস্তত করে বলল, সত্যি নয়। বড় বড় অভাব হয়েছে। সে তো পৃথিবীর সব দেশেই হয়েছে। ইউরোপে হয়নি, আমেরিকাতে তো ডিপ্রেশন হয়েছে। আনিস তুমি রেগে যাও কেন? তোমাকে রাগাবার জন্য আমি বলিনি। তোমরা যা ভাবো দেশটি আসলে মোটেই সেরকম নয়। মালিশা ঠোঁট টিপে হাসল। পর মুহূর্তে ভালো মানুষের মতো বলল, ইলেকট্রিসিটি আছে? এসব জিজ্ঞাসা করছো কেন? কারণ জানতে ইচ্ছে হচ্ছে। বলতে ইচ্ছা না হলে বলবে না। আনিস গম্ভীর মুখে বলল, না মালিশা, ইলেকট্রিসিটি ফিরি নেই, গাড়ি ফাড়িও নেই। শহরে বাস সার্ভিসের বদলে আছে এলিফ্যান্ট সার্ভিস, হাতির পিঠে চড়ে যাওয়া আসা। ঠাট্টা করছো? তা করছি। কেউ আমার সঙ্গে ঠাট্টা করলে আমার ভালো লাগে না। প্লিজ আমার সঙ্গে ঠাট্টা করবে না। এবং আমি সরি। সরি কি জন্যে? তোমাকে দেশের কথা বলে হার্ট করেছি সেই জন্যে। আমার যখন টাকা হবে তখন আমি তোমার দেশ দেখতে যাব। বেশ তো। দেশে কি তোমার বউ আছে? না। কোনো সুইটহার্ট? না, তাও নেই। আমি মনে মনে আশা করছিলাম তুমি বলবে না। বিবাহিত লোকদের আমার কাছে ভালো লাগে না। টুনটুন করে ঘণ্টা বাজছে। যে এসেছে সে যদিও ডোরবেল বাজাচ্ছে, তবু লোকটা অপরিচিত। এরকম করে কেউ ঘণ্টা বাজায় না। ছোট বাচ্চাদের মতো অনবরত টিপেই যাচ্ছে। আনিস দরজা খুলে অবাক হয়ে গেল। নিশিনাথ বাবু। নিশিনাথ বাবু ঘরে ঢুকেই মুগ্ধ কণ্ঠে বললেন, এই মেয়েটি বড় সুন্দর তো, দুর্গা প্রতিমার মতো চোখ। মালিশা বলল, আপনি কি আমাকে নিয়ে কিছু বলছেন? আমার দিকে তাকিয়ে বলছেন, তাই জিজ্ঞেস করছি। নিশানাথ বাবু হাসি মুখে বললেন, আমি বলেছি এই মেয়েটিকে। আমাদের এক গডেসের চোখের মতো অপূর্ব চোখ। মালিশা হাসি মুখে বলল, আমার নাম মালিশা। আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আপনি কি আমার সঙ্গে দয়া করে ডিনার খাবেন? খাবো না কেন? নিশানাথ বাবুর ভাব দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন প্রশ্ন শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে কিন্তু মাত্র $40 আছে। মেক্সিকান রেস্টুরেন্টে গেলে মনে হয় এতেই ৩ জনের হয়ে যাবে। কি বলেন? টেকো খেতে আর কয় পয়সা লাগবে? হয়েও থাকবে দেখবে। নিশানাথ বাবু ঠিকানা জোগাড় করে কি জন্য হঠাৎ এসেছেন আনিস বুঝতে পারল না। নিশানাথ বাবু ফার্গোতে এসেছিলেন বাংলাদেশের স্টল দেখতে। সেখান থেকে আনিসের ঘরে এসেছেন। কারণ রাহেলা বিশেষভাবে বলে দিয়েছেন আনিসের ঘর হয়ে আসতে। হঠাৎ করে আনিসের সঙ্গে দেখা করে আসতে হবে কেন নিশানাথ বাবু বুঝতে পারেননি। অনেক কিছুই তিনি বুঝতে পারেন না।
আসতে বলা হয়েছে, তিনি এসেছেন, ব্যাস। আনিস বলল, বাংলাদেশের স্টল কেমন দেখলে? চমৎকার। ওই টম ছোকরা কি সব কায়দা কানুন করে দিয়েছে। আমি স্তম্ভিত। টেবিলটাতে হার্ডবোর্ড ফোর্ড লাগিয়ে রং টং করে করেছে। দেখে মনে হয় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ছোকরার গুণ আছে। মালিশা অপ্রাসঙ্গিকভাবে বলল, আপনার নামটা দয়া করে বলবেন? আমার নাম নিশানাত। এই নামের মানে কি? এর মানে হলো গড অব দ্য ডার্কনেস। বাহ, মজার তো। নিশানাত বাবু সিগারেট ধরিয়ে বললেন, ওই টম ছোকরার গুণ আছে। হুলস্থুল করেছে, বুঝলেন আনিস সাহেব। পেছনে হার্ডবোর্ডের উপর বৃষ্টির ছবি এঁকেছে। ছবির দিকে তাকালেই বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়। মনে হয় ব্যাঙ ডাকছে চারদিকে। মালিশা বলল, ব্যাঙ ডাকছে মানে? আমাদের দেশে বৃষ্টি হলেই ব্যাঙ ডাকে। সেই শব্দ জগতের মধুরতম ধ্বনির একটি। তুমি না শুনলে বুঝতেই পারবে না। ব্যাঙের ডাক তো আমি শুনেছি, এর মধ্যে মধুরতা কি আছে? এইসব তুমি কি বলছো? মালিশা, তোমাকে বোঝানো যাবে না। নিশানাতবাবু ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেললেন। মালিশা অবাক হয়ে বলল, আপনি অদ্ভুত লোক, সত্যি অদ্ভুত। মালিশার বাড়ি ফিরতে বেশ রাত হলো। মেট্রোপলিটন বাসে উঠতে গিয়ে দেখে ১টার উপর বাজে। ফাঁকা বাস। সে ছাড়া অন্য কেউ নেই। একটা ৯০ বছরের বুড়ি ছিল। সে 12 স্ট্রিটে নেমে গেল। নামাবার সময় বুড়িটি বলল, আমাকে একটু হাত ধরে নামিয়ে দিবে? মালিশা এমন ভাব করল যেন সে শুনতে পায়নি। বুড়ির দ্বিতীয়বার কিছু না বলে নিজে নিজেই নামল। এই বয়সেও রাত দুপুরে একা একা বাসে চড়া চাই। খোঁজ নিলেই দেখা যাবে পাসবই ভর্তি ডলার। তবু $5 খরচ করে ক্যাব ডাকবে না। দেশে একটা ফেডারেল আইন থাকা দরকার, যে আইনে 70-এর ওপর বয়স হলে টাকা পয়সা সরকারের কাছে স্যারেন্ডার করে নির্বাসনে যেতে হবে। বাস ডাউনটাউনে আসতেই মালিশা থেমে গেল। এখানে বাস বদল করতে হবে। বাসে থাকতেই মালিশা লক্ষ্য করল তার হাত পা শিরশির করছে। নির্ঘাত আবার জ্বর আসছে। এরকম হচ্ছে কেন? বারবার শরীর খারাপ হচ্ছে। মালিশা মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগল। শরীর বেশি খারাপ হবার আগেই অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়া দরকার। বাস স্ট্যান্ডটি ফার্স্ট অ্যাভিনিউতে। মালিশার ইচ্ছে হলো বাসের জন্য না, হেঁটে একটা ক্যাব ডাকার। সে খোলা একটা ট্রাভ্যানে ঢুকে পড়ল। ক্যাব কোম্পানিকে টেলিফোন করতে হবে। জন রিভোল্টার রেকর্ড বাজছে উচ্চস্বরে। কোমর জড়াজড়ি করে ডায়াসের কাছে ২-৩টা ছেলে মেয়ে নাচছে। সেদিকে তাকিয়ে মালিশার কেমন যেন মাথা ঘুরতে লাগল। হ্যালো মালিশা, গা গরম করবে নাকি? নাচবে এক পাক? মালিশা তাকালো কিন্তু ছেলেটিকে চিনতে পারল না। মালিশা, এসো। না। না কেন? আমার শরীর ভালো লাগছে না। মালিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চিনতে পারছে না কেন? ছেলেটি এসে পরিচিত ভঙ্গিতে হাত ধরল। গলার স্বর নামিয়ে বলল, যাবে নাকি আমার সঙ্গে? কোথায়? আমার অ্যাপার্টমেন্টে। দুজনের ছোটখাটো একটা পার্টি হয়ে যাক, কি বলো? না। না? না কেন? আমি তো অপরিচিত কেউ নই। আগেও তো আমার সঙ্গে ডেটে গিয়েছ। এসো এসো, খুব ফান হবে। রাহেলা দরজা খুলে দেখতে পেলেন ৬ ফুট লম্বা টম দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তার সারা মুখে দাড়ি গোঁফের জঙ্গল, খালি গা। পরনে জিন্সের একটা হাফ প্যান্ট। পায়ে জুতো দুটো কিছুই নেই।
আমি রুনের সঙ্গে দেখা করতে এসেছি। কার সঙ্গে? রুন, রুন কি? রাহেলা একবার ভাবলেন, বলেন রুন কি বাড়ি নেই। কোথায় গেছে জানি না। কিন্তু বলতে পারলেন না। টম ভারী গলায় বলল, তুমি বোধহয় আমাকে চিনতে পারছ না। আমার নাম টমাস গ্রে। আমি রুনের বন্ধু। ভিতরে এসে বসো, আমি ডেকে দিচ্ছি। না, আমি ভেতরে এসে তোমার কার্পেট নোংরা করব না। পায়ে আমার প্রচণ্ড ময়লা। রাহেলা রুনকির ঘরে উকি দিলেন। রুনকি চুল ছেড়ে চুপচাপ বসে আছে। হালকা সুরে পোলকা মিউজিক বাজছে। রুনকির সামনে গাদাখানিক বইপত্র ছড়ানো। রাহেলা দরজার বাইরে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকলেন, রুনকি, ভেতরে এসো মা। রুনকি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। রুনকি হাসি মুখে বলল, কথা বলতে চাইলে বলো, এত গম্ভীর হয়ে আছো কেন? রাহেলা থেমে থেমে বললেন, আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার মঙ্গল চাই। এ সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে? আছে। রাহেলা মুখ কালো করে বললেন, আমি তা জানতাম না। ঠাট্টা করছিলাম মা। তুমি ঠাট্টা বুঝতে পারো না, এ তো বড় মুশকিল। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি চাই না তুমি টমের সঙ্গে মেলামেশা করো। রুমকি খানিকক্ষণ চুপ থেকে বলল, টম কি এসেছে? রাহেলা উত্তর দিলেন না। রুমকি ঝড়ের বেগে নিচে নেমে গেল। রাহেলারও ইচ্ছা হলো নিচে নামেন, কিন্তু নামলেন না। নামলেই হয়তো দেখবেন দুজন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন আমেরিকায় বাস করার পরও এই দৃশ্য তার ভালো লাগে না। রাহেলা মন্তর পায়ে নিজ ঘরের দিকে এগোলেন। তার কিছুক্ষণ পর রুমকি আবার উপরে উঠে এলো। নিজের ঘরে বসেই রাহেলা বুঝতে পারলেন রুমকি সাজগোজ করছে, হালকা সুরে শীষ দিচ্ছে। মেয়েদের শীষ দেওয়া একটা কুৎসিত ব্যাপার। সে রাতে রুমকি আর বাড়ি ফিরল না। ক্লাস শেষ করে বেরোনো মাত্র অ্যান্ডারসনের সঙ্গে দেখা। অ্যান্ডারসন লোকটি ফুর্তিবাজ। দেখা হলেই একটা মজাদার কথা বলবে, কিংবা জিভ বের করে ভেঙচি দিবে। কে বলবে? সে হেটারোইস ক্লিক কম্পাউন্ডের একজন বিশেষজ্ঞ, একজন ফুল প্রফেসর। আনিস বলল, হ্যালো অ্যান্ডারসন। অ্যান্ডারসন একটা চোখ বন্ধ করে অন্য চোখ পিটপিট করতে লাগলো। আনিস হেসে ফেলতেই সে বলল, তোমার সঙ্গে কথা আছে আনিস, এসো কফি খেতে খেতে বলবো। কফি হাউসে তিল ধারণের জায়গা নেই। ফাইনাল এগিয়ে আসছে। ছেলেমেয়েরা বই খাতা নিয়ে ভিড় জমাচ্ছে কফি হাউসে। কেউ টেবিল ছাড়ছে না। খুপড়ি ঘরগুলির একটিতে জায়গা পাওয়া গেল। মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর আনিস বলল, কি বলবে বলো। ইদানিং কি তুমি অল্প বয়সী একটা সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? আনিস অনেকক্ষণ চুপ থেকে বলল, কি জন্য জিজ্ঞাসা করছো? কারণ আছে। আমেরিকা একটা ফ্রি কান্ট্রি। তুমি কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালে কিছুই যায় আসে না। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? অ্যান্ডারসন গম্ভীর মুখে বলল, মেয়েটি একটি প্রস্টিটিউট। আনিস চুপ করে রইল। অ্যান্ডারসন আবার বলল, তুমি প্রস্টিটিউটের সঙ্গে ঘুরলেও কিছু যায় আসে না, কিন্তু মাঝে মাঝে বড় রকমের ঝামেলা হয়। হঠাৎ একদিন হয়তো মেয়েটি এসে তোমাকে বলবে, আমার পেটে তোমার বাচ্চা, অ্যাবরেশনের জন্য $10,000 দরকার। আনিস গম্ভীর মুখে বলল, জানলে কি করে মেয়েটা একটা প্রস্টিটিউট? আমি জানি। মেয়েটির নাম নিশ্চয়ই মালিশা, ঠিক না? আনিস জবাব দিল না।
জোসেফাইন পঞ্চমবারের মতো শফিকের চাকরি নট করে দিল। তোমার মতো মিনমিনে শয়তান, ফাজিল এবং অকর্মাকে ছাড়াও আমার চলবে। শুক্রবার এসে পাওনা গন্ডা বুঝে নিবে। বুড়ির রেগে যাওয়ার কারণ, শফিক একজন কাস্টমারের নাকে গদাম করে ঘুষি মেরেছে। বেচারার দোষ হচ্ছে সে নাকি শফিকের দেশ বাংলাদেশ শুনে কোমরে হাত দিয়ে হায়নার মতো হেসেছে। জোসেফাইন চোখ লাল করে বলেছে, হেসেছে বলেই খুশি মারবে? খুশি হয়ে বেচারা হেসেছে। খুশি হয়ে হেসেছে মানে? এ হাসি খুশি হয়ে যাওয়ার হাসি? কিসের হাসি সেটা? বলো তুমি, কিসের হাসি? কিসের যে হাসি তা অবশ্য শফিকও জানে না। হয়তো বিনা কারণে হেসেছে, কিন্তু শফিকের মেজাজ সকাল থেকেই খারাপ যাচ্ছিল। সকালবেলাতেই খবর পাওয়া গেছে জেমসটাউনের রকিমউদ্দিন একটি রেস্টুরেন্ট দিচ্ছে। মন খারাপ করার মতো কোনো খবর নয়, কিন্তু রেস্টুরেন্টের নাম দিয়েছে ইন্ডিয়া হাউস। শফিকে টেলিফোন করে বলল, বাংলাদেশের নাম তো কেউ জানে না, কিন্তু ইন্ডিয়ান ফুডের নাম জগৎজোড়া, কাজেই নাম দিলাম ইন্ডিয়া হাউস। আপনি ভাই ফারবর সব বাঙালিকে খবর দিবেন, ইনশাল্লাহ আগামী মাসেই ঘুরব। শফিক মেঘস্বরে বলল, ইন্ডিয়া হাউস নাম দিয়েছেন? এখনো ফাইনাল করি নাই, ইন্ডিয়া ফুডসও দিতে পারি। অর্থাৎ ইন্ডিয়া থাকবেই? হ্যাঁ, তা তো থাকবেই। শোনেন ভাই, আপনাকে যদি আমি ফার্গতে দেখি, তাহলে আমি খুন করে ইলেকট্রিক চেয়ারে বসব, বুঝেছেন? আপনি কি বলছেন বুঝতে পারছি না। চুপ শালা। শফিক টেলিফোন রেখে নিক্স প্লেসে এসেই কাস্টমারের নাকি খুশি বসালো। জোসেফাইন এবার সত্যি সত্যি রেগেছে। এ পর্যন্ত ৩ বার বলেছে, শফিক, তোমাকে যেন আর না দেখি, যথেষ্ট হয়েছে। শফিক নিজের ঘরে ফিরে এসে দেখে ইমিগ্রেশন থেকে চিঠি এসেছে। সে যেন চিঠি পাওয়ার ৭ দিনের ভেতর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অফিসার টি রবার্টসনের সঙ্গে দেখা করে। শফিককে এই নিয়ে চিন্তিত মনে হল না। তার মাথায় ঘুরছে কি করে হারামজাদা রকিবউদ্দিনকে একটা শিক্ষা দেওয়া যায়। একটা বাংলাদেশের রেস্টুরেন্ট দিয়ে ফেললে কেমন হয়? খুব কি কঠিন ব্যাপার? নাম দেয়া যেতে পারে দি মেঘনা, a place for exotic বাংলাদেশি ফুড। কিন্তু ফুড কি এক্সোটিক হবে? শব্দটা কি ঠিক আছে নাকি? এসব ব্যাপারে রুনকি একজন ছোটখাটো বিশেষজ্ঞ। শফিক টেলিফোন করল তৎক্ষণাৎ। টেলিফোন ধরলেন রাহেলা। আমি শফিক। বুঝতে পারছি। কি ব্যাপার? খালা, আমরা একটা রেস্টুরেন্ট দিচ্ছি, নাম হচ্ছে দি মেঘনা। কি দিচ্ছ? রেস্টুরেন্ট। বাংলাদেশি সব খাবার টাবার পাওয়া যাবে। আজ সন্ধ্যায় বাসায় এসে আলাপ করব। রাহেলা গম্ভীর গলায় বললেন, সন্ধ্যাবেলা আমরা থাকব না। ও আচ্ছা, রুনকিকে একটু দেন, ওর সঙ্গে একটু কথা বলি। রুনকি তো নেই। নেই মানে? রাহেলা থেমে থেমে বললেন, তুমি কি কিছু জানো না? না, কি জানব? রুনকি এখন আমাদের সঙ্গে থাকে না। কোথায় থাকে তাহলে? রাহেলা ঠান্ডা স্বরে বললেন, কোথায় থাকে আমি জানি না। শফিক অনেকক্ষণ চুপচাপ থেকে বলল, কই, আমাকে তো কিছুই বলেন নাই। তোমাকে বলতে হবে কেন? তুমি কে? রাহেলা টেলিফোন নামিয়ে ছেলে মানুষের মতো কেঁদে উঠলেন। এই শহরে আর থাকতে পারবেন না, অনেক দূরে চলে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে হবে আড়ালে, যাতে কেউ কখনো রুমকির খোঁজে টেলিফোন করতে না পারে। রুমকি গিয়ে উঠেছে টমের ওখানে। দুটি অবিবাহিত ছেলেমেয়ের একসঙ্গে বাস করা এমন কোনো অবাক হওয়ার মতো ঘটনা নয়। বিয়ের মতো একটা প্রাচীন ব্যবস্থা কি আর এত সময় পর্যন্ত ধরে রাখা যায়? এখন হচ্ছে লিভিং টুগেদার। যতদিন ইচ্ছে একসঙ্গে থাকা, যখন আর ভালো লাগছে না তখন দূরে সরে যাওয়া। আরও কোনো দায়িত্ব নেই। দায়িত্ব থাকলেই ভালোবাসা শিকলে আটকে যায়।
সেগুলো কি আর মায়াবী পাখি ধরা পড়ে?